নমস্কার, সৌমেন সরকার বলছি ক্যাম্পাস প্লাস চ্যানেলের একটি নতুন প্রতিবেদনে। এই প্রতিবেদন কিন্তু একটু অন্য বিষয়ের ওপরে, সেটা হচ্ছে যে আহ, মহিলাদের ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্ট থ্রু এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। আমার সঙ্গে যে যে দুজন বসে আছেন তাদেরকে শুধু মহিলা ভাববেন না, তারা কিন্তু দুজন অসাধারণ বিজ্ঞানী। তো এদের কাছ থেকেই অন্যান্য যে সমস্ত আমরা সাধারণ ঘরের যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারা দে ক্যান ড্র ইন্সপিরেশন। তো ব্যাপারটা হচ্ছে যে মহিলাদের এই ক্ষমতায়ন নিয়ে আলোচনা করার প্রয়োজনটা এই কারণে হচ্ছে যে আজকে বাড়ির বাইরে যে কোনো বহির্বিশ্বে যে কোনো ক্ষেত্রেই দেখা যাবে যে ছেলেদের সংখ্যা মহিলাদের থেকে বেশি। এবং ছেলেদের সংখ্যা মহিলাদের থেকে বেশি হওয়ার কারণটা কি? কারণ কি মেয়েদের কোনো ইনহেরেন্ট উইকনেস বা কোনো সোশ্যাল ডিসক্রিমিনেশন, না এই ধরনের কোনো ব্যাপার? এই ব্যাপারগুলো আলোচনা করার জন্যই কিন্তু আজকে ওনারা দুজনে এসছেন। প্রথমে বলি চিত্রাদি, ডক্টর চিত্রা দত্ত। এবং অনেক ধন্যবাদ সৌমেন। আর আমি রয়েছেন, বলবো। পরিচয় করে দিই আগে, আর রয়েছেন ডক্টর রুকসানা চৌধুরী। নমস্কার। হ্যাঁ, চিত্রাদি। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমি তোমার এর আগে এক তো হচ্ছে যে আমরা তুমি আমাকে যখন বলেছিলে এটা প্রথম, তখন আমি সত্যি খুবই তোমার আমন্ত্রণ পেয়ে আনন্দিত হয়েছি। এই কারণে আমি তোমার ক্যাম্পাস প্লাস এই চ্যানেলের বেশ কিছু ইন্টারভিউ আগে দেখেছি। ভেরি এনরিচিং। আমি অনেক সমৃদ্ধ হয়েছি তোমার আগের সব ইন্টারভিউ গুলো দেখে। এবং এরকম একটা বিষয়ে যে আমাকে তুমি আমন্ত্রণ জানিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি না কতটা আমি জাস্টিস করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব অবশ্যই। তো আজকে আমাদের যে দুজন অতিথি আছেন এদের সম্পর্কে তো সাধারণ যে শ্রোতা যারা রয়েছে বা দর্শক তাদের তো কিছুটা তো রয়েছে, কৌতূহল রয়েছে। সেই জন্য এদের একটা ছোট্ট একটা কেরিয়ার ইন্ট্রো করেছি। প্রথমে চিত্রাদিটা দেখাই। এটা হচ্ছে চিত্রাদির। আর এরপরে রূপসানাদির জন্য একটা কেরিয়ার ইন্ট্রো করেছি, সেটাও একটু দেখুন। এইবার আপনাদের দুজনের কাছেই একটা প্রশ্ন থাকছে যে আপনাদের যে এই যে অসাধারণ, আমি অসাধারণই বলবো, আপনারা হয়তো সেটা ভাবেন না, কিন্তু সাধারণ লোকের কাছে কিন্তু এটা অসাধারণ একটা কেরিয়ার। স্কুল লাইফ থেকে এই যে কেরিয়ারের এই জায়গা, এখানে পৌঁছানোর ইন নাটশাল বলুন যে এই জার্নিটা কেমন ছিল? যে কোনো
বাধা বিপত্তির সম্মুখীন হওয়া, না অলওয়েজ এনকারেজমেন্ট, না কোনো ডিসক্রিমিনেশন? আপনাদের জার্নিটা চিত্রাদি প্রথমে বলুন। আমি তো বলবো, আমি সত্যি কথা বলতে খুব একটা কিছু বাধার সম্মুখীন হইনি। তার প্রধান কারণ হচ্ছে আমি আগাগোড়াই আমার পরিবারের থেকে ফুল সাপোর্ট পেয়ে গেছি। এবং তার মধ্যে প্রথমেই বলবো আমার মায়ের কথা। আমার মা নিজে বিয়ের পরে খুব বেশি পড়াশোনা করতে পারেননি, এবং সেই দুঃখ তার ছিল বলেই তিনি ছোট থেকে আমাকে বলেছিলেন যে আমি যতদূর পড়াশোনা করতে চাই এবং নিজের পায়ে দাঁড়াতে চাই, উনি কখনো বাধা দেবেন না। এবং অবশ্যই আমার বাড়ির অন্য কেউ, আমার বাবা দাদাদের তাতে ফুল সাপোর্ট ছিল, কিন্তু আমার মাই আমাকে প্রথমত ইন্সপায়ার করেছিলেন। এবং বিয়ের পরে আমার হাজবেন্ড। আমি যখন আমার বিয়ে হয় তখন আমি কলেজে পড়াতাম, আমার হাজবেন্ডের উৎসাহেই কিন্তু আমি পিএইচডি করতে আসি। এবং আরেকজনের কথা বলবো, তিনি হচ্ছেন যার কাছে আমি পিএইচডি করেছি, প্রফেসর জ্যোতির্ময় দাস। উনি এখন আর নেই, আমার হাজবেন্ড এখন আর, এরা কেউই এখন আর নেই। কিন্তু স্যারও কিন্তু আমাকে, আমাদের ভীষণভাবে, আমাকে রুকসানাকেও তাই ভীষণভাবে উৎসাহিত করেছেন যে যেন আমরা আমাদের কাজটাকে গতানুগতিক একটা কেরিয়ার হিসেবে না নিই, আমরা আমাদের গবেষণায় সত্যিকারের কিছু করে দেখানোর চেষ্টা করি। তো এবারে এই ইন্সপিরেশন আমি আগাগোড়াই পেয়েছি, আমি সেদিক থেকে আমি খুব সৌভাগ্যবতী আমি বলবো। হ্যাঁ, এই প্রশ্নটা এই কারণে করছি, এম্পাওয়ারমেন্টের যেখানে প্রশ্ন সেখানে আপনাদের স্ট্রাগলের ব্যাপারটা, বিষয়ের সঙ্গে স্ট্রাগল যাই থাকুক না কেন, ব্যক্তিগত জীবনে কোনো স্ট্রাগল ছিল কিনা সেটা বোঝার চেষ্টা করছি। রুকসানা খুব ম্যাডাম বেশি আপনার। নয়, হ্যাঁ, একটু হুম, ব্যালেন্স করতে হয়েছে বিটুইন ফ্যামিলি অ্যান্ড ক্যারিয়ার। সেটা ইয়েস আমাকে ইয়েস, হয়তো সেটা প্রত্যেক মহিলাকেই হয়তো করতে হয়। করতে কিন্তু হয়। স্ট্রাগল আমি খুব একটা বলবো না, সত্যি কথা বলতে, আমার নিজের জীবনে। রুকসানা ম্যাডামের একটু স্টোরিটা শুনি। আমারটা একটু অন্যরকম। আমার এমএসসি পিএইচডি সবই করেছি বিয়ের পরে এবং এক সন্তান নিয়ে। অতএব সেখানে একটা তো বুঝতেই পারছেন। আহ, কিন্তু আমি মানে প্র্যাকটিক্যাল হেল্প যাকে বলে সেটা পেয়েছি মায়ের কাছ থেকে, আমার মা। আর সাপোর্ট এবং ইন্সপিরেশন আমার হাজবেন্ড এবং আমার ইনলজ। তারা কলকাতায় থাকতেন না, কিন্তু আমাকে খুবই সাপোর্ট করেছেন, খুবই গ্রেট। সাপোর্ট করেছেন। হ্যাঁ, এমএসসি পিএইচডি সবই আমি করেছি আফটার মাই ম্যারেজ আর উইথ আ চাইল্ড। তাহলে ব্যাপারটা হচ্ছে, যেটা বোঝা গেল যে এম্পাওয়ারমেন্টের যে বেসিক যে প্রেমিস যেটা, সেটা আপনাদের দুজনে কাউকে ফেস করতে হয়নি। একদম এই করতে হয়নি তা তো নয়, কিছুটা তো হয়ই, করতে হয়। তবে ফ্যামিলি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, ফ্যামিলি সাপোর্ট আমরা পেয়েছি, এটাতে বিশাল। সেখানে যদি বাধা হতো তাহলে কি হতো এখন বলা যাবে না। তো যাই না, হোক সত্যি তাহলে কথা বলতে বলুন। আমাকে ফ্যামিলি থেকে বাধা কিছু দেওয়া হয়নি। কিন্তু আমার যেটা, রুকসানার কেসে আমারও তাই, আমার পিএইচডি পরে যদিও আমার সন্তান জন্মেছে, কিন্তু তার দেখাশোনার জন্য আমি নিজে থেকেই হয়তো অনেক কনফারেন্সে যাওয়া, বিদেশে যাওয়ার সুযোগ আমি ছেড়ে দিয়েছি। সেটা হুম। কিছুটা ব্যালেন্স বিটুইন ক্যারিয়ার অ্যান্ড আমার ইনফ্যাক্ট আমি পোস্ট ডক করার জন্য কিন্তু বিদেশে সরাসরি যেতে পারিনি, পরে গেছিলাম। পিএইচডি পরে পরে যেতে পারিনি, তো সেগুলো সেইটুকু অ্যাডজাস্ট আমাকে করতে হয়েছে। একটু কম্প্রোমাইজ তো করতে হয়, হুম। সবাইকেই করতে হয়। সেই এবার সবাইকেই করতে হয়। এবারে এবারে একটা, মানে আপনাদের দুজনের উদাহরণ থেকে বাকি সাধারণ মানুষের যে পার্থক্যটা বোঝার চেষ্টা করছি, যে এম্পাওয়ারমেন্ট কথাটা মিনিংটা কি। মানে ধরুন, একটা ডিকশনারিতে দেখছিলাম এম্পাওয়ারমেন্ট কথাটার মিনিং হচ্ছে গ্র্যান্টিং অথরিটি পাওয়ার অ্যান্ড রাইট। গ্র্যান্টিং অথরিটি পাওয়ার অ্যান্ড রাইট, এটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট। তো এই যে ধরুন, আমি কারোর সঙ্গে কারো তুলনাতে যাচ্ছি না, যে ধরুন আরো অনেকেই তো আছে যারা হয়তো আপনাদের মতো লেভেলে পৌঁছতে পারতো এবং পৌঁছতে পারেনি। এদের মধ্যে ইকোনমিক কন্ডিশনটা যদি বাদ দেই, তাহলে বাকি কোন কোন কারণে এই মেয়েদের প্রগ্রেসটা আটকে যাচ্ছে, অথবা এই প্রগ্রেসটা কতদূর পর্যন্ত হলে বলবো যে এম্পাওয়ার্ড হয়েছে? ছেলেদের সঙ্গে অ্যাট মানে জেন্ডার প্যারিটি, স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড আদারওয়াইজ, না হোয়াট ইজ এম্পাওয়ারমেন্ট, এবং কখন আমরা বুঝবো যে ইয়েস এম্পাওয়ারমেন্ট ঠিক মতো আছে? চিতাদি। আচ্ছা, আমি এক এক কথায় এম্পাওয়ারমেন্ট বলতে বুঝি যে প্রত্যেক মানুষই, মহিলা বা পুরুষ, তাদের কিছু ইন্ট্রিনসিক পোটেনশিয়াল থাকে, তাদের কিছু সহজাত প্রতিভা থাকে। সেই প্রতিভাটাকে আবিষ্কার করা, তাকে পূর্ণ বিকশিত হওয়ার জন্য যেটুকু হেল্প করা, মেবি এডুকেশন, অপরচুনিটিস, রিসোর্সেস প্রোভাইড করা,
এবং যাতে করে she can attain her full potential, she can assert her rights, and she can take decision about her own life, about her families, and even about the society or mankind. এটা যখন তাকেই বলবো আমি এম্পাওয়ারমেন্ট, আচ্ছা, সে তার এখানে কমপ্লিট পোটেনশিয়ালটাকে সে ফুললি ইউটিলাইজ করতে পারছে। এখানে অ্যাসারশন বলে একটা কথা আপনি টার্মটা ইউজ করছেন, অ্যাসারশন। তো অ্যাসারশন হলে হ্যাঁ, অ্যাসারশন হলে তাহলে বুঝতে হবে যে দেয়ার ইজ অ্যান অপোজিশন, তার ফলে আপনাকে অ্যাসার্ট করতে হচ্ছে। এই অপোজিশনটা কোত্থেকে আসছে আপনাদের দুজনের কাছে শুনতে চাই। কিছুটা তো কনজারভেটিভ, হ্যাঁ রুকসানা বলবে, এবার আমি জাস্ট একটা লাইন বলে দিই। কিছুটা কনজারভেটিভ সোশ্যাল নর্মস, মানে আমাদের হিস্টোরিক্যালি আমাদের এখন হয়তো সিচুয়েশন পাল্টাচ্ছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত মেয়েদের হয়তো একটা বিশেষত যারা ফাইন্যান্সিয়ালি ব্যাকওয়ার্ড ক্লাস বা মেবি রুরাল এরিয়াসে হয়তো অনেক সময় ছেলেদের পড়াশোনাকে অগ্রাধিকার দেওয়া হয় দেন মেয়েদের পড়াশোনা অনেক সময়, বা কো এডুকেশন কলেজে বা ইউনিভার্সিটিতে মেয়েদের পড়তে বাধা দেওয়া, মানে পাঠাতে বা ফ্যামিলি অনেক সময় হয়তো চায় না। বিয়ের পরে চাকরি করা, তাই নিয়েও হয়তো অনেক সংস্কার থাকে। এগুলো এখন আস্তে আস্তে অনেকটাই কেটেছে, এখন অনেকটাই স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এই বাধাগুলো অনেক মেয়েকে পেতে হয়। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো আছেই, সেটা তো আলাদা ব্যাপার। রুকসানা জি। আম, হ্যাঁ, আমার আমার যেটা মনে হয়, এখনকার কারেন্ট সামাজিক অবস্থা যদি ভাবা হয়, কিছু কিছু ডিফারেন্সেস আছে, পার্থক্য আছে বিটুইন দ্য ডিফারেন্ট স্ট্র্যাটাস। বিভিন্ন স্তরের মধ্যে, সামাজিক স্তরের মধ্যে পার্থক্য আছে। উচ্চ মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত সমাজে এখন মেয়েরা পড়াশুনো করছে, যথেষ্ট বাবা মা যথেষ্ট উৎসাহ দিচ্ছেন, তাদের মধ্যে যে প্রতিভা আছে তা যেন বিকাশ ঘটে। বাবা মা কিন্তু যত্নশীল, এটা আমি বলছি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত। খালি একটা জিনিস তবুও লক্ষ্য করেছি, যে যাকে বলবো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, সেটা বাবা মার এখনো ছেলের প্রতি কিছুটা পক্ষপাতিত্ব আছে, বিশেষ করে যেখানে যদি ফাইন্যান্সিয়াল রিসোর্সেস আর লিমিটেড। এটা হলো মধ্যবিত্ত। কিন্তু ইকোনমিক্যালি লেস প্রিভিলেজ যে ক্লাস, কি বলবো, লোয়ার সোশিও ইকোনমিক স্ট্রাটা যদি বলেন, সেখানে কিন্তু প্রচুর ডিফারেন্সিয়েশন বিটুইন মেয়ে ছেলে এবং মেয়ের মধ্যে অনেকটা তফাৎ করা, অনেক পার্থক্য করা হয়। মেয়েদের পড়াশুনো সেখানে সেকেন্ডারি ইম্পর্টেন্স, এবং মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, একটু বড় হতেই বিয়ে দিয়ে দেওয়ার একটা সম্পর্কে একটা বাবা মা চিন্তিত থাকে। এইগুলো দেখি, এর অবশ্যই কারণ আছে। তাহলে তো মানে জিজ্ঞাসা করতেই হয় যে ধরুন এই যে আমাদের যে এম্পাওয়ারমেন্টের যে একটা ক্যাম্পেইন চলছে বা যে প্রসেস চলছে, সেই প্রসেসে আহ, মানে কাদের কাছ থেকে আপনার সব থেকে বেশি রেসপন্স আসা দরকার যাতে এই ক্যাম্পেইনিং বা এই ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়? যেমন ধরুন তিনটে জায়গা আছে, একটা হচ্ছে যে আমাদের সোশ্যাল অর্গানাইজেশনস আছে, একটা হচ্ছে একদম ছোট লেভেলে গেলে ফ্যামিলি আছে, আর একদম বড়ভাবে চিন্তা করতে গেলে গভর্নমেন্ট আছে। তো এদের এই যে তিনটে ব্যাপার, এই যে তিনটে জায়গা থেকে কি কি ধরনের সাপোর্ট বা কি কি ধরনের ইয়েটা আসা মানে রিয়াকশনটা আসা জরুরি বা তাদের সাপোর্টটা আসা জরুরি ইত্যাদি। প্রথম তো অবশ্যই ফ্যামিলির সাপোর্ট, সেটা তো মাস্ট, কারণ তা না হলে কোনোভাবেই কিছু করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে বাকি যে মানে কিছু এনজিও বা অন্য অর্গানাইজেশনও আছে, অফকোর্স গভর্নমেন্ট থেকে এখন অলরেডি কিন্তু প্রচুর এডুকেশনাল লোন দেওয়া হচ্ছে, এবং সেই লোনের ওমেন ক্যান্ডিডেটদের অনেক কনসেশনও দেওয়া হয়। সুযোগ অনেক বাড়ছে, ইনফ্যাক্ট এন্টারপ্রেনার্স এর জন্য বেশ কিছু লোনের ব্যবস্থা আছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বা স্টার্ট আপের জন্য ব্যবস্থা আছে। কিন্তু কথা হচ্ছে যে এটা রুরাল এরিয়াতে বা সো কল একটু যারা পিছিয়ে আছেন তাদের কাছে এই খবরগুলো কতটা পৌঁছচ্ছে, এবং তাদেরকে সাহস যোগানো, তারা যে এগিয়ে এসে একটা লোন নেবে, তাদের মধ্যে সেই সেলফ কনফিডেন্সটাকে যোগানো। তো এই কাউন্সেলিংটার দরকার আছে বলে আমার মনে হয়, ভীষণভাবে কাউন্সেলিং এর দরকার। তো সেটাই, মানে এখনো পর্যন্ত এই লোন বা এইসব সবকিছু যা কিছু রিসোর্সেস, যা কিছু অপরচুনিটিস, সেগুলো কিন্তু আরবান এরিয়াজে অনেক বেশি তারা এনজয় করে দেন ইন রুরাল এরিয়াস, বা যেটা ইয়ে বললো যে একটু ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়ালি একটু লেস প্রিভিলেজ ক্লাস যারা,
তাদের থেকে। এই বৈষম্যটা ঘোচাতে হবে, এবং সেটার জন্য আমার মনে হয় গভর্নমেন্টকেও এবং সোশ্যাল অর্গানাইজেশন গুলো, ফিলান্থ্রপিক যে সমস্ত সোসাইটি আছে, তাদের এগিয়ে আসতে হবে। বিদ্যাসাগর যেরকম স্ত্রী শিক্ষার ব্যাপারে এগিয়ে এসেছিলেন, কিন্তু আজকে আমাদের এই যে বর্তমান যে সামাজিক পরিস্থিতি, তাতে মহিলাদের যে শিক্ষার ব্যাপারটা, আমার তো, আমি জানি না, আমার ভুল হতে পারে, অর্থনৈতিক হোক বা অন্য যে কোনো ব্যাপার হোক না কেন, যে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি ছাড়া যে কোনো এম্পাওয়ারমেন্ট সম্ভব নয়, কারণ দ্যাট ইজ দ্য মোস্ট ইন্ট্রিনজিক ফ্যাক্টর। তা এখন এই শিক্ষার যে ব্যাপারটা, এটাকে ধরুন স্কুলে আপনি বলে দিলেন যে 11-12 পর্যন্ত ফ্রি, কি অমুক ফ্রি তমুক ফ্রি, কিন্তু মেয়েদেরকে একটা শিক্ষাতে তাদেরকে রেখে, মানে সাস্টেইন করার জন্যে কি কি প্রসেস করা উচিত, যাতে এই এম্পাওয়ারমেন্টটা এই লেভেল থেকে শুরু হয়? আপনারা তো দুজনেই শিক্ষা জগতের সঙ্গে সারা জীবন কাটিয়ে এলেন, আপনার কি মনে হয়? রুকসানা বলবে? হ্যাঁ, প্রথম আহ, আপনাদের দুজনের আমি বক্তব্য শুনতে। হ্যাঁ, আমি মানে প্রথমেই যদি একটু মানে এম্পাওয়ার্ড, এখন আমাদের কারেন্ট যে সামাজিক অবস্থা, তাতে এম্পাওয়ার্ড যাদের করা দরকার, হ্যাঁ, তাদের কথাই বলছি, যেটা আর কি একটু লোয়ার সোশ্যাল ইকোনমিক স্ট্রেটা। আমার আমার নিজের বিশ্লেষণ অনুযায়ী অনেক কারণ আছে। দুটো কারণ খুব মুখ্য। একটা হচ্ছে যে এই এই যে গৃহকর্মের দায়িত্ব, সেটা কিন্তু সমান তো নেয় না পুরুষ এবং নারী। অতএব যেটা হচ্ছে হলো যে মায়ের অসুখ, মেয়ে স্কুলে না গিয়ে ভাত রান্না করছে, ছেলের কিন্তু কোনো দায় নেই। অতএব এই যে ডিভিশনটা, হাউস হোল্ড ডিউটির রেসপন্সিবিলিটি, সেটাকে করতে হবে, সেটাকে অনেক বেশি মানে ভাগ করে নিতে হবে সবাই মিলে। সেটা কি করে করা যায় যদি বলেন, মানে আমি বেসিক কারণগুলো আর কি যেটা দেখছি সেইগুলোই বলছি। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ যেটা হলো, একটা হলো ওই যে যেটা বললাম, বিয়ে দিয়ে দেওয়ার। মেয়ে একটু বড় হতেই না হতে, পড়াশোনা শেষ করে ক্লাস 11-12 অব্দি গেলই না, বিয়ে দিয়ে দেওয়া হলো। তার কারণ হলো নিরাপত্তার অভাব, কিংবা অন্তত সেই রকম একটা ভাবনা যে মেয়ে বড় হয়ে গেলে তার যথেষ্ট নিরাপত্তা নেই, বাবা চিন্তাদি মার চিন্তা, ভয়। মেয়েদেরকে 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 বড় মহিলাদেরকে গ্লোরিফাই করার জন্য আমরা একটা টার্ম ইউজ করি, যে ওমেন আর হোম মেকার। হুম। তাই এই এই হোম মেকার তো এমনি এমনি হবে না। হোম মেকার হতে গেলে, হোম মেকারটা যেমন মহিলাদেরকে গ্লোরিফাই করছে, অ্যাট দি সেম টাইম অনেক কিছু হতো। আপনি কি মনে করেন যে এই ট্যাগটা তাদের অনেক কিছু কেড়ে নেয়? হ্যাঁ, রেস্ট্রিক্ট করে। সেটা তো, বলো, কিছু বলছিলে? না না না, না, তুমি বলো। হ্যাঁ, হ্যাঁ বলো, না, হ্যাঁ। কথাটা হচ্ছে যে হোম মেকার সব থেকে যেটা আমার যেটা দেখেছি, শুধু ফ্যামিলি না, প্রচুর মহিলা বা মেয়েরা আছে যারা নিজেরাও ছোট থেকে এরকম একটা আইডিয়া নিয়েই বড় হয় যে হুম। আমার পড়াশোনা করে বেশি কি হবে, আমার কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, তারপর আমি মন দিয়ে ঘর সংসার করব। তাদের অ্যাম্বিশনই হচ্ছে এটা। তো সেইটা তাদের এই জিনিসটা আমাদের এটাকেই আমাদের প্রথমে মূল থেকে পাল্টাতে হবে। এটাকে তারা অ্যাম্বিশন ভাবছে না, শুধু বাবা ভবিষ্যৎ। মা নয়, মেয়ে নিজেরও কিন্তু সেই একই ইচ্ছা। এরকম না মেয়ে বহু মেয়ে দেখেছি। না, আমার একটা এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সেটা হচ্ছে যে এই যে আপনি অ্যাম্বিশন কথাটা ইউজ করলেন, এটা তারা কি অ্যাম্বিশন না ডেস্টিনি, কি হিসাবে তারা দেখছে, যে দিস ইজ মাই ডেস্টিনি, অতএব আমার না, আমার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু অনেকে ওই একটু ভালো বিয়ে হয়ে যাওয়াটাকে আমি অ্যাম্বিশনই বলবো, মানে সেরকম করেই তারা ভাবে যে সেটাই তাদের জীবনের চরম আর কি, পরম চরিতার্থ হলো আর কি জীবন, এরকম ধরনের। সেটাই মানে আর কিছু করার নেই গোছে। আমি বলছি না, আমি তাদের কাউকে ছোট করছি না বা কিছুই বলছি না, কিন্তু আমি বলছি যে এই ফ্যামিলি মেনটেন করেও তো বাইরে এসে পড়াশোনা করা যায়। এরকম তো রাশি রাশি এক্সাম্পল আমরা দেখছি। এবং এখন ইদানিং সিচুয়েশন কিন্তু চেঞ্জও করেছে। আমি একটা আমার পার্সোনাল লাইফ থেকে একটা এক্সাম্পল দিই। আমার মুম্বাইয়ের বাড়িতে যে মহিলা আমাকে রান্নায় সাহায্য করেন, আমার বাড়িতে কাজ করেন, তো তিনি কিন্তু মানে কি সাংঘাতিক আপ্রাণ পরিশ্রম করছেন। 7টা বাড়িতে উনি কাজ করেন, নিজে প্র্যাকটিক্যালি খাওয়া দাওয়া করেন না, টাকা জমাচ্ছেন মেয়ের বিয়ে দেবেন বলে কিন্তু নয়, মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছেন,
মেয়েকে নাচ গান এসব টিউশনি দিয়েছেন, এমনকি স্পোকেন ইংলিশ শেখাচ্ছেন, বাহ কিন্তু বাহ। নিজে কিন্তু ক্লাস 5 অব্দি পড়েছেন। তো এই যে তবে আমি বলবো এটা কিন্তু এই কলকাতা, মুম্বাই এসব আরবান সিটিগুলোতে এই এই ছবিগুলো দেখা যায়। আমি ঠিক জানি না যে গ্রামেও স্টেশন নিশ্চয়ই পাল্টাচ্ছে, তবে এতটা ফাস্ট হয়তো নয়, আর অনেক স্লোলি, আর অনেক দূর যেতে হবে আমাদেরকে। তো না, এই আর কি। তবে এইটুকুই বলবো যে ফ্যামিলি ওয়াইফ হোম মেকার কিন্তু হওয়া যায়, কেরিয়ার বা পড়াশোনা করেও বা বাইরে ইকোনমিক পার্টিসিপেশন আপনার কি করেও। সেটা মনে হয় যে সেটা একটা সেই অ্যাথলেটিক্স এর যে হার্ডল রেস আছে, যারা সাধারণ দৌড়ে আর যারা হার্ডল রেস, মানে একটা হার্ডল টপকে টপকে যাদেরকে যেতে হয়, মানে হোম মেকারদেরকে প্রফেশনালি বা আদারওয়াইজ সাকসেসফুল হওয়াটা ইজ ইট আ কাইন্ড অফ হার্ডল রেস? হ্যাঁ, কিছুটা তো হতে পারে, তার কারণ তাদের বাড়িতে হয়তো, যেটা রুকসানা বললো, অনেক বেশি দায়িত্ব নিতে হয়। কিন্তু সেটা তো প্রত্যেকেই, যে আমরা যারা বাইরে কাজ করেছি আমাদেরও বাড়ির সমস্ত দায়িত্বই পালন করতে হয়েছে, হয়তো আরো বেশি একটু কষ্ট করতে হবে। আর সব থেকে বড় কথা, এখন এই ডিজিটাইজেশনের যুগে, এখন এই অনলাইন সাপ্লাই এবং ডিমান্ডের যুগে কিন্তু বাড়িতে বসেও কিন্তু অনেক কিছু করা যায়। শুধুমাত্র সেই এক্সপোজারটা তাদের দিতে হবে, তাদের পথ দেখাতে হবে। তারা কিন্তু বাড়িতে বসেও পড়াশোনাও করতে পারেন অনলাইনে, এমনকি তারা ছোটখাটো কিছু কাজকর্ম করতে পারেন, তারা ইনকামও করতে পারেন অনলাইনে। তো কাজেই এখনো মানে হোম মেকারদের জন্য হার্ডল আছে ডেফিনেটলি, কিন্তু একটু কষ্ট করলে, একটু চেষ্টা করলে সেটা ওভারকামও করা যায় বলে আমার আমার বিশ্বাস। রুকসানা দিদির কাছে আমার প্রশ্ন থাকবে এই ব্যাপারেই, যে ধরুন ধর্ম, এই যে মেয়েদের যে, এই যে ধরুন যদি সো টু সে, ইফ আই এম অ্যালাউড টু সে, যে এই যে বেড়ি পরানো, আমি কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলছি না, কিন্তু ধর্মীয় অনুশাসন বা এই ব্যাপারগুলো কি মানে মেয়েদের ক্ষেত্রে কিছুটা অসুবিধার সৃষ্টি করে, বা কি বা করে করে, বা হাউ টু গেট আউট অফ দিস? আমি মুসলিম সমাজের কথা যদি বলি আর কি, হুম। এটা বাঙালিদের কথা বলছি আমি, না বাকি আর কিছু জানি না। বাঙাল আহ, বাংলার যে মুসলিম সমাজ, সেখানে কিন্তু আমরা বৃহত্তর সমাজে যে ছবিটা দেখছি তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। এখন অনেক বেশি মুসলিম মেয়েদের স্কুলে, কলেজে, হায়ার এডুকেশন, এমএসসি, পিএইচডি সবে দেখতে পাচ্ছি, আগে কিন্তু দেখতে পেতাম না। তাদের এখন দেখছি বেশি সংখ্যায়। শুধু তাই নয়, ইভেন যেগুলো আরো আরো অনেক ধরনের কাজে দেখি, যেমন বিউটি পার্লারে তো কাজ করছেই মেয়েরা। এছাড়া ডেলিভারি, অ্যামাজন এসবে ডেলিভারি, সেদিনকেই দেখলাম একটি মেয়ে হিজাব পরে অ্যামাজনে ডেলিভারি করতে এসেছে। দিব্যি করছে, কোনো অসুবিধা হচ্ছে না, মানে বাড়ি থেকে রেস্ট্রিকশন গুলো অনেক কমে গেছে, নেই এখন সেরকম সমাজকে ভাবে। সমাজকে সবাই, উন্মুক্ত হতে হবে, সমাজকে হ্যাঁ মানে হয়েছে, লিবারাল হতে হবে। হ্যাঁ লিবারেল হতে হবে ইন দ্য সেন্স, সে কিন্তু হিজাবটা পড়েছে, মানে ওই জিনিসটা এখনো আছে, কিন্তু সেইটা আর বাধা হয়ে দেখা দিচ্ছে না, যে ওইটা ওই পর্দার ইয়ে থাকলেই বাইরে কাজ করতে যেতে পারবে না, সেই জিনিসটা কমে গেছে। সেটা শুধু ইয়েতে নয়, শহরে নয়, আমি গ্রামেও দেখছি প্রচুর। গ্রামে আহ, খুব সাধারণ ঘরের মেয়েরা যদি পড়াশুনো করতে চায়, মানে এম্পাওয়ার্ড হতে চায়, যেটা চিত্রাদি বললো সেটাও ইম্পর্টেন্ট, সে যদি পড়াশোনায় ভালো হয়, সে পড়াশোনা করতে চায়, পড়াশোনা করাচ্ছে। ইভেন বিয়ের পরে, ইভেন বিয়ের পরেও আমারই গ্রামে একটি সাধারণ, খুব সাধারণ ঘরের দেখলাম, তাদের একটি বউ বিয়ের পরে, সে পড়াশোনায় ভালো, তাকে শ্বশুর বাড়ি থেকে কলেজ পাশ করিয়েছে, এখন সে টিউশন করে, টিউশন করে ভালোই রোজগার করছে। এটা একটা মুসলিম বাড়ি, গ্রামে, একদম মানে ইন্টেরিয়ার গ্রাম। তবে নাম্বারস, হ্যাঁ সবাই সব ঘরে কতটা হচ্ছে, তবে ট্রেন্ডটা এরকমই। তাই এটাকে অ্যাক্সেলারেট করার জন্য ধরুন মানে সোশ্যাল রিফর্মস বা লেজিসলেশনস বা সেই ধরনের কিছু ব্যাপার। আমার নিজের ধারণা এই লেজিসলেশন, ল, এইসবে খুব একটা কার্যকারী হয় না। যেমন মেয়েদের বিয়ের এজ হলো, লিগাল এজ হলো 18। হ্যাঁ, আমি তো দেখি 14, 15, 16 মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, ওইগুলো এইমাত্র অতটা কাজ করে না। এইমাত্র জুম আমাদেরকে নোটিশ পাঠালো যে উই হ্যাভ গট অনলি 10 more minutes.
এর মধ্যে আরো আচ্ছা। 2-3টে জিনিস আমাদেরকে কভার করতে হবে। ভালো হতো যদি এখন আলোচনা শুনে মনে হচ্ছে পার্ট 1 পার্ট 2 করতে পারলে ভালো হতো, কিন্তু পার্ট 1 বলে তো বসিনি। তো যাই হোক, চিত্রাদিকে নেক্সট প্রশ্নটা করে রাখা যাক, যে ধরুন আপনি অ্যাবস্ট্রাক্ট সেন্সে বলুন বা প্র্যাকটিক্যাল সেন্সে বলুন, ফুলি এম্পাওয়ার্ড একটা কনসেপ্ট দিতে পারেন যে এই এই ইয়েটা এই এই কান্ট্রি কখন তাকে আপনি বলবেন যে ইয়েস এ লেভেল অফ এম্পাওয়ারমেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরি, কখন বলবেন? যখন কোনো আলাদা কনসেশন, প্রিভিলেজ বা কোনো রিজার্ভেশন, মানে এই যে 33% রিজার্ভেশন আছে ইন অ্যাসেম্বলি অ্যান্ড পার্লামেন্ট সিটস কনস্টিটিউশনে, তো এসব ছাড়াই যখন ওপেন কম্পিটিশনে মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে অলমোস্ট 50, অ্যাকচুয়ালি এখন যেমন কর্মক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান পপুলেশনের 48% হচ্ছে ওমেন, কিন্তু মানে অ্যাকচুয়াল টোটাল পপুলেশনের, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু 27% ওমেন। তো কাজে অনেকটাই পিছিয়ে আছে যখন, এবং কোনো কোটা ছাড়া কোনো রিজার্ভেশন ছাড়া ওপেন কম্পিটিশনে যখন মহিলারা এগিয়ে এসে পুরুষদের সমান সমান হতে পারবে, তখন আমি বলবো যে এম্পাওয়ারমেন্ট ইজ কমপ্লিট। এই ইকুয়ালিটি আসার জন্য কি এটা লেজিসলেশন দিয়ে কি এই ইকুয়ালিটিটা অর্জন করা যায়, রূপসানাদি? না, হ্যাঁ, চিত্রাদি বলো। না, না, হ্যাঁ না, না, বলুন, বলো। আপনার দুজনেই বলুন, কারণ দুজনের রুকসানা বলো, রুকসানা বলো। বক্তব্যই হ্যাঁ, অত্যন্ত হ্যাঁ, মূল্যবান। লেজিসলেশন দিয়ে, আমার কোশ্চেন হচ্ছে লেজিসলেশন দিয়ে কতটা প্রোগ্রেস করা যায়? আমার নিজের ধারণা যে লেজিসলেশন দিয়ে কিংবা রিজার্ভেশন দিয়ে সেরকম ভাবে হয় না। রিজার্ভেশনের আমি একেবারেই পক্ষপাতিত্ব, মানে আমার একদম পক্ষপাতিত্ব নয় রিজার্ভেশন, বিশেষ করে চাকরি কিংবা কাজের ক্ষেত্রে। কারণ সেখানে একটা কাজ করতে হবে, সেখান থেকে একটা আউটপুট দেখাতে হবে, সেটা যদি যথেষ্ট যোগ্যতা ছাড়াই রিজার্ভেশনের দারুণ দরুন পাওয়া যায়, কেউ পায়, মেয়ে হোক ছেলে হোক হোয়াট এভার, তাহলে সেখানে কিন্তু সবাই সাফার করে। সেটা আমার আমি একেবারেই সাপোর্ট। সেটা আচ্ছা, আমিও কিন্তু একমত। ওই যোগ্যতা অর্জন করতে হবে মেয়েদের প্রথম থেকেই, সেটা যোগ্যতা। যোগ্যতা শুধু একাডেমিক নয়, হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কোর্স করিয়ে তাদের যদি এন্টারপ্রেনারশিপের দিকে নিয়ে যাওয়া যায়, এবং এই এন্টারপ্রেনারদের বিশেষ করে যাদের দরকার, তাদের যদি আর্থিক কিছু সাহায্য প্রশাসন কিংবা সরকার দিতে পারে, সেইটা হয়তো অনেকটা অনেকটা কার্যকরী হবে। তাহলে মানে তাহলে এটা জাস্ট দুজনকেই একটা প্রশ্ন দুজনকেই করছি, যে কখন বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে এম্পাওয়ারমেন্টটা ঠিক ঠিক মতো আছে? এটা কি জেন্ডার প্যারিটি, মানে যে কোনো জায়গাতেই পুরুষ এবং মহিলাদের রেশিও সমান সমান, সেটাই কি এম্পাওয়ারমেন্ট অফ ওমেন? রেশিও সমান সমান না, যেটা বললাম, কোনো কোটা বা রিজার্ভেশন কোনো কিছু ছাড়া, কোন রকম প্রিভিলেজ ছাড়া যখন ওপেন কম্পিটিশনে তারা সমান সমান হতে পারবে, সেটাকে আমি বলবো মানে আর আর ফার্দার এম্পাওয়ারমেন্টের প্রয়োজন নেই তখন আর। তখন মহিলারা তাদের ফুল পটেনশিয়াল অ্যাচিভ করেছে, এটাই আমি বলবো। জাস্ট আর দুটো প্রশ্ন করব দুজনকেই, দুজনেই উত্তর দেবেন। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী, সরি মহিলা প্রধানমন্ত্রী, অনেকদিন ক্ষমতায় ছিলেন। কল্পনা চাওলা ভারতের প্রথম মহাকাশচারী। তাই এদের তো কোনো এম্পাওয়ারমেন্ট মেজারের তো কোনো প্রয়োজন হয়নি। এরা নিজ গুণেই, বা আপনারাও যেটা আছেন, মানে আমি কারোর সঙ্গে কারোর তুলনা না করবো, হচ্ছে আপনাদের দুজনেও কারো এম্পাওয়ারমেন্ট মেজারের প্রয়োজন হয়নি। আপনাদের সঙ্গে যে বাকি মহিলাদের কোন জায়গাতে এই ডিফারেন্স গুলো তৈরি হচ্ছে, জাস্ট ইন শর্টে বলুন। চিন্তাদি প্রথমে বলুন। প্রথমত হচ্ছে যে না, একটা হচ্ছে যে ফ্যামিলি হার্ডল আছে কিনা বা সোশ্যাল হার্ডল আছে কিনা, সেটা একটা বড় কথা। অনেকেই হয়তো যেমন আমি বা রুকসানা, আমরা খুব যে সাংঘাতিক কিছু হার্ডল ক্রস করতে হয়েছে, হয়নি তা বলবো না, কিন্তু এমন কিছু হয়নি। কিন্তু সেই তুলনায় যারা অনেকে অনেক বেশি হয়তো অনেককে স্ট্রাগল করতে হয়, সেটা তো সেখানে তাদের সাহায্যের প্রয়োজন আছে। এবং তাদের অনেকে হয়তো এক্সপোজারই পায় না টু 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 দ্য রিসোর্সেস, তো এডুকেশন কিংবা কোনো কিভাবে তারা কোনো স্টার্ট আপ কিছু করবে, তাদের তাদের সেই নলেজটুকুই নেই। সেটা তাদের প্রপারলি প্রোভাইড করা, সেটা দে শুড বি ফরচুনেট এনাফ টু গেট দোজ অপরচুনিটিস, দোজ রিসোর্সেস। তাহলে তাদের এটা একটা। নিজেদেরকে এগিয়ে কিন্তু আসতে হবে। তাছাড়াও
না, তাছাড়াও যেটা আছে সেটা হচ্ছে তাদের মধ্যে ইন্ট্রিনসিক, তাদের সেলফ এস্টিম এবং তাদের মধ্যে একটা জেদ যে তাকে কিছু করে দেখাতে হবে, হ্যাঁ সেটা কিন্তু সব থেকে বড় কথা। এই হার্ডল ক্রস করার জন্য যে জেদটা দরকার, যে কনফিডেন্সটা দরকার, সেটাই আমার মনে হয়, সেটাই ইন্দিরা গান্ধী, সেটাই কল্পনা চাওলাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আপনার রুকসানা, আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, একই, একদম একদম সহমত। আমার দুরকম আছে। একটা হলো যারা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ফুল সাপোর্ট পেয়েছে, ইন্দিরা গান্ধীর কথা বললেন। আর একজন, আরেকটা ট্যালেন্ট তো লাগবেই। একটা মানে ইয়ে সাকসেসের জন্য একটা ট্যালেন্ট লাগবে। সেই ট্যালেন্টের সাথে চিত্রাদি যেটা বললো, অ্যাগ্রেসিভনেস, কারেজ, ডিটারমিনেশন, এইসব কোয়ালিটি গুলো লাগবে। লেগেছে, লাগে বেশি মহিলাদের, যদি না সে আর কি প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে। কিন্তু পুরুষেরও ট্যালেন্টটা আছে, সমান ট্যালেন্ট যদি দুজনেরই আছে, কিন্তু অতটা কারেজ, অতটা অ্যাগ্রেসিভনেস এইসব ছাড়াও পুরুষরা এগিয়ে যেতে পারবে, যেখানে কিনা মেয়েরা যায়। এই এই বিভেদটা থাকা উচিত না। আমি লাস্ট কোশ্চেন দুজনেকেই করছি। এটা আমার নিজের কিউরিওসিটি, এবং আমি সিম্পলি স্পিকিং আমি এর উত্তর জানি না। যে পৃথিবীতে কোন দেশটা আছে যে দেশ আপনার ক্ষেত্রে মনে হচ্ছে মহিলাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, এম্পাওয়ারমেন্টের প্রয়োজন আছে কিনা, না এমনিতেই ইকুয়ালিটি আছে, কোন দেশটাকে আদর্শ ধরেন এবং তার সঙ্গে ভারতের পার্থক্য কোথায়? দুজনকেই এই প্রশ্নের উত্তর দিতে হবে। চিত্রাজি প্রথমে বলুন। এটা আমরা ধরছি না, এটার ব্যাপারে ইউনাইটেড নেশনস এর এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এর কিছু সার্ভে আছে, এবং সেই অনুযায়ী নর্ডিক কান্ট্রি গুলো মেনলি, স্পেশালি অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, টপে কিন্তু আইসল্যান্ড আছে ফর লাস্ট 14 ইয়ার্স ইন এ রো, টপে আছে। তারপর আছে হ্যাপিয়েস্ট, নরওয়ে, হ্যাপিয়েস্ট কান্ট্রি, হ্যাপিয়েস্ট ফিনল্যান্ড। কান্ট্রি, হ্যাপিয়েস্ট কান্ট্রি। হ্যাঁ, মানে এটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, হ্যাঁ হ্যাঁ, জেন্ডার জেন্ডার ইকুয়ালিটি। বায়াস মানে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। এইটা ইউনাইটেড নেশন প্রথমে এটা করে। এটা মোটামুটি ভাবে ওই এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট, দেয়ার রিপ্রোডাক্টিভ হেলথ, মানে আফটার রিপ্রোডাকশন তাদের হেলথ কেমন থাকে, এবং আদার হেলথ ইস্যুস, অ্যান্ড দেয়ার ইকোনমিক পার্টিসিপেশন, এইসব প্যারামিটারের উপর বেস করে তারা একটা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স করেছে। তার সঙ্গে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আরো কিছু প্যারামিটার ইউজ করেছে, সেখানেও ওই হেলথ অ্যান্ড সেফটি, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, এডুকেশনাল অ্যাটেনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্টিসিপেশনের আরো কিছু নতুন প্যারামিটার ইউজ করেছে। তারা যেটা করেছে সেটা হচ্ছে গ্লোবাল জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, GGII। সো এই ইন্ডেক্স গুলোতে কিন্তু বোথ ওয়ে, ইউনাইটেড নেশনেও কিন্তু টপে আছে ডেনমার্ক, দেন আছে নরওয়ে, দেন সুইজারল্যান্ড, অ্যান্ড দেন সুইডেন বেসিক্যালি। এবং সব থেকে একটু দুঃখের কথাই হচ্ছে ইন্ডিয়া, অ্যাজ পার একটা রিপোর্ট বেরিয়েছে ফ্রম ইউনাইটেড নেশন ইন 2024 এর মার্চে, as of 2022, India actually occupying the position 107 among 191 countries. খুব কিছু গৌরবজনক নয়। হ্যাঁ, তো তবে একটা যেটা আসার কথা সেটা হচ্ছে 2021-এ কিন্তু ইন্ডিয়া ছিল 122-তে। সো মানে একবারই সে কিন্তু মানে 14 র্যাঙ্ক আপ করেছে নিজেকে এক বছরে। সো তো উই আর আশা গোয়িং ইন করা দ্য যাক, রাইট আশা করা ট্র্যাক। যাক এই যে গ্যাপটা আছে, টপের সঙ্গে, টপারের সঙ্গে বটমের যে পার্থক্যটা আছে, কোনো না কোনো একদিন তো আশা করা যায় হ্যাঁ, যে সেই পার্থক্যটা ঘুচবে। এই অপটিমিজমটা রেখে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা মনোজ্ঞ আলোচনা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। আশা করি পরেও আপনাদেরকে ডাকলে পাওয়া যাবে। তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তো হ্যাঁ। আর দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ।